যারা মুরব্বী আছেন তারা জানেন 47-এর আগে কোনো গ্রাম দিয়ে মানুষ হাইটা যেতে দিত না। হিন্দু জমিদারেরা বগলের নিচে জুতা নিয়ে হাঁটতে হইতো, ছাতা মাথায় নিয়ে হাঁটতে দিত না। এগুলো আপনারা শুনছেন কি শোনেন নাই? তো 47 যখন হয়, এবং কি ইতিহাসের মধ্যে লেখছে মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয়েছিল যে আপনি পূর্ব বাংলা আমাদেরকে দিয়ে দেন, আপনাকে ওই দিক থেকে আমরা কাশ্মীর দিয়ে দিব, অথবা আমরা জুনাগড় দিয়ে দিব, গুজরাট দিয়ে দিব, আপনি এটা দিয়ে দেন। মোহাম্মদ আলী জিন্না বলছিলেন যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল পূর্ব বাংলার রাজধানী ঢাকাতে, আহসান মঞ্জিলে, এই মুসলিম লীগের মাধ্যমেই আজকে আমরা পাকিস্তান নামক একটা রাষ্ট্র পাচ্ছি। যে বাংলাদেশের মানুষ শেরে বাংলা একে ফজলুল হক, যিনি 6 দফা উপস্থাপন করেছিলেন, তার অঞ্চলকে আমি ভারতের হাতে ছেড়ে দিতে পারি না, আমি বেইমানি করতে পারি না। সুতরাং আমার কাশ্মীরেরও দরকার নাই, আমার গুজরাটেরও দরকার নাই, আমি বাংলা চাই। কারণ এই বাংলাতে বসে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। সুতরাং বাংলাকে উনি পাকিস্তানের সাথে অ্যাডজাস্ট করেন। যদি 47-এ এই পূর্ব বাংলা পাকিস্তান না হইতো, 71-এ এই পূর্ব বাংলা বাংলাদেশ হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? হইতো না। তাহলে এই পূর্ব বাংলা কি হইতো? হয়তো আজকে হায়দ্রাবাদের মতো অবস্থা হইতো, হয়তোবা মায়ানমারের মতো অবস্থা হইতো, হয়তোবা আজকে এটা দ্বিতীয় কাশ্মীর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 47-কে আমরা ভুলতে পারি না। সিলেট এটাও আমাদের অঞ্চলে ছিল না। তখন মোহাম্মদ আলী জিন্না বলতেছে আমার এই সিলেট চাই। ওরা যখন মুর্শিদাবাদ নিয়ে গেল, কলকাতা নিয়ে গেল, নদিয়া নিয়ে গেল, তখন উনি বলল তাহলে আমার মুর্শিদাবাদ আমার হাতছাড়া হয়ে গেল, নদিয়া আমার হাতছাড়া হয়ে গেল, কলকাতা আমার হাতছাড়া হয়ে গেল, তাহলে সিলেট আমি চাই। সিলেট ছিল আসামের অংশ। তখন গণভোটের আয়োজন করলেন, টাকা নাই। আমাদের এই দেশে একটা পরিবার ছিল 22 পরিবার, তাদের অর্থ সম্পদের অভাব ছিল না। যেমন বর্তমান বসুন্ধরা গ্রুপ, এদের টাকার অভাব নাই। বেঙ্গল গ্রুপ, এদের টাকার অভাব নাই। আছে যমুনা গ্রুপ, এদের টাকার অভাব নাই। অনেক সময় দেখা যায় সরকারের কাছেও এত টাকা নাই যেই পরিমাণ টাকা বসুন্ধরা গ্রুপ, বেঙ্গল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ এদের কাছে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন উনি 22 পরিবারকে বলছিলেন গণভোটের আয়োজন করব, রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, টাকার ব্যবস্থা করো। তখন এই 22 পরিবার টাকার ব্যবস্থা করেছেন। তখন গণভোট হয়। এই গণভোটের মাধ্যমে এই সিলেট অঞ্চলটা আবার এটাকে পূর্ব পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলে। এই সিলেটের একটা মহকুমা ছিল করিমগঞ্জ। কি গঞ্জ? করিমগঞ্জ। এই করিমগঞ্জটা অনেকটা জোর করে হেরা নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। তারপরও উনি চেষ্টা করছিলেন করিমগঞ্জকে রাখার জন্য, রাখতে পারেন নাই। 2-3 দিন পর্যন্ত করিমগঞ্জের পাকিস্তানের পতাকা উড়েছে, এরপরও রক্ষা করা সম্ভব হয় নাই। ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই খাডাস গেছিল করিমগঞ্জ ওই সময়। তখন বলছিল এত সুন্দর এলাকা, এটা তো শ্রীভূমি মনে হয়, শ্রীভূমি। এটা বলাতে যে এটা শ্রীভূমি, তার মানে আমাদের একটা পবিত্র ভূমি, করিমগঞ্জকে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত করিমগঞ্জকে আমরা রক্ষা করতে পারি নাই। এতদিন পর্যন্ত এই জায়গার নাম ছিল করিমগঞ্জ। এখন বিজেপি সরকার ওই জায়গার নাম করে দিছে এখন শ্রীভূমি। এটা সিলেটের বাহিরে আসামের মধ্যে পড়ছে। এটাও ছিল আমাদের সিলেটের অংশ। তো বললাম এই জন্য যে 47 যদি না হইতো 71 হইতো না। আর 47 যদি না হইতো তাহলে আল্লাহ না করুক হয়তো আমরা একটা কাশ্মীরে হইতাম। আজকে কাশ্মীরে যেরকম শান্তি নাই, এমন অশান্তির জায়গা হয়তো বা আমরা হইতাম, যেহেতু বেশি হইতাম, যেহেতু আমাদের পাশে বঙ্গোপসাগর। এজন্য দক্ষিণ এশিয়ার অনেকের দৃষ্টি হচ্ছে বাংলাদেশ, চিটাগাং অঞ্চল। এটা যার হবে, বঙ্গোপসাগর তার হবে। তো এজন্য ইনসাফের ভিত্তিতে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদেরকে 47 যেমন মনে রাখতে হবে, 71কেও মনে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?